ঈশিতার দিকে অবাক চোখে তাকিয়ে আছে সামিন। বোনের আতঙ্কিত মুখ দেখে তার ভেতরটা কেঁপে উঠল যেন। রুদ্ধশ্বাসে ছুটে গেল ইসমামের ঘরে। ঈশিতা ভাইয়ের পিছু পিছু ছুটে গেল। আলো বিছানার উপর পাথর হয়ে বসে আছে, তার দৃষ্টি দরজার বাইরে। ইসমাম বিছানায় চিত হয়ে শুয়ে আছে, বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করছে। ইলহাম ওকে ধরে টেনে তোলার চেষ্টা করছে। ঋতু ভীত চোখে তাকিয়ে আছে ইসমামের দিকে। সামিন গিয়ে চেঁচিয়ে বলে ওঠে, কি হয়েছে ছোটর, কি হয়েছে? ইলহাম আতঙ্কিত কণ্ঠে বলে, 12টা পিলের 12টাই খেয়ে নিয়েছে ভাইয়া। সামিন গিয়ে ইসমামকে ধরে ফেলে। পিটপিট করে ভাইয়ের দিকে তাকানোর চেষ্টা করছে ইসমাম। চোখের পাতা ভারী হয়ে আসছে, তাই পারছে না তাকাতে। সামিন আটকে ওঠে। অ্যাম্বুলেন্স ডাকো, কুইক। আমি ঠিক আছি ভাইয়া, আই অ্যাম টোটালি ফাইন। ঘরের মধ্যে বিড়বিড় করতে থাকে ইসমাম। ঈশিতা চেঁচাতে থাকে, কোন দুঃখে এটা করলি গর্ধব, জবাব দে। সেটা পিসু, 4টা খেয়েছি মাত্র, এক চড় মারবো তোকে। ইসমাম কথাটা শেষ করতে না করতে সামিন সজোরে একটা চড় মারে ইসমামের গালে। তাল সামলাতে না পেরে বিছানার উপর গিয়ে পড়ে সে। সামিন ঋতুর দিকে তাকিয়ে বলে, ওকে বমি করাতে হবে। লবণ গোলা পানি নিয়ে এসো ঋতু, তাড়াতাড়ি। ভাইয়া স্টপ, প্লিজ যাও তোমরা। বিড়বিড় করতে থাকে ইসমাম। ঋতু নিচে ছুটে যায়। ইলহাম ঘুমের ওষুধের পাতাটা সামিনের হাতে দিয়ে বলে, দেখো হাই পাওয়ারে 12টার 12টাই গিলেছে। সত্যি বলছি ভাইয়া, 4টা খেয়েছি। বিছানায় উপর হয়ে পড়ে থাকা ইসমাম অস্ফুট স্বরে বলে। ঋতু লবণ গোলা পানি এনে সামিনের হাতে দেয়। সামিন ইলহামের দিকে তাকিয়ে বলে, ওকে ধরো শক্ত করে তোরা। ঈশিতার ইলহাম ইসমামকে শক্ত করে ধরে রাখে। ইসমাম পিটপিট করে তাকাচ্ছে সামিনের দিকে। সামিন ইসমামের থুতনি ধরে জোরপূর্বক লবণ গোলা পানিটা ইসমামকে গেলাতে থাকে। কিছুক্ষণ যেতেই হরহর করে বমি করে দেয় ইসমাম। সামিন একটু সময় নিয়ে আবারও লবণ পানি খাইয়ে দেয় ইসমামকে। বমি করে ইসমাম পেটে যা ছিল সব বের করে দেয়। ঈশিতার ইলহাম ভাইকে শক্ত করে ধরে রেখেছে। পুরোটা উগড়ে দিয়ে ইসমাম পুরোপুরিভাবে নিস্তেজ হয়ে পড়ে। ঋতু পানি এনে সামিনের হাতে দেয়। সামিন ইসমামের চোখে মুখে পানি ছিটাতে থাকে। আলো ধীর পায়ে হেঁটে ইসমামের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। সামিন একটা চেয়ার টেনে ইসমামের সামনে বসে। ভাইয়ের 2 বাহু ধরে ঝাঁকুনি দিয়ে বলে, কয়টা খেয়েছিস বল? কসম ভাইয়া, 4টাই খেয়েছি। এখনো ঘোর কাটেনি ইসমামের। সামিন ধমক দিয়ে বলে, পুরো পাতা খালি কেন বল? এগুলো আমি রেগুলার নেই ভাইয়া, ডাক্তারের পরামর্শে আগে খেয়েছি, বাকি 8টা। সত্যি বলছি ভাইয়া। 4টা কেন খেতে গেলি? 4টা খাওয়ার কি প্রয়োজন বল? কোন মেয়ের জন্য খেয়েছিস? ইসমাম বিরক্ত হয়ে বিড়বিড় করে বলে, কি শুরু করেছো ভাইয়া? প্লিজ যাও এখান থেকে ভাইয়া, ঘুম আসছিল না তাই খেয়েছি, এবার যাও। সামিন দ্বিতীয়বারের মতো ভাইয়ের গালে এক চড় বসিয়ে দেয়। ইসমাম গালে হাত দিয়ে ভাইয়ের দিকে তাকায়। সামিন গর্জে ওঠে, আমাকে বোকা পেয়েছিস? আমি কিছু বুঝি না তাই না? সারাদিন আমি তোকে লক্ষ্য করেছি। দেবদাস হয়েছিস তুই, দেবদাস, অপদার্থ কোথাকার। ভাইয়া প্লিজ স্টপ, এসব কিছুই না। হুট করে দেশে আসা, সারাদিন মনমরা হয়ে থাকা, ঘুমের ঔষধ নেওয়া, আবার বলছিস কোনো মেয়ের জন্য না এসব। আমি বলদ, বলদ তোর ভাই। ইসমাম ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। সামিন নরম হয়ে যায়, কাতর কণ্ঠে বলে ওঠে, সামান্য একটা মেয়ের জন্য এরকম একটা স্টেপ নিয়েছিস? একবারও আমাদের কথা ভাবলি না তুই? কোন মেয়ে বল? কোথাকার মেয়ে? বিদেশি নাকি এদেশীয়? তুই আমায় নাম ঠিকানা দে, আমি ওই মেয়েকে তোর পায়ের কাছে এনে রাখবো। তুই এক্ষুনি নাম বল। আলো দরজার কাছে দাঁড়িয়ে সামিনের মুখের দিকে তাকিয়ে আছে। ঠোঁট জোড়া তার তাচ্ছিল্যের হাসি হাসে ওই পিশাচটার কথা শুনে। ইসমাম ভাইয়ের চোখের দিকে তাকায়, মনে মনে বলে ওঠে, কাকে পায়ের কাছে এনে রাখবে তুমি ভাইয়া? তুমি তো তাকে নিজে বুকে টেনে নিয়েছো। আমার ভাই, সামিন ইয়াসেরের ভাই, এত সহজে হার মেনে নিয়েছে? বাবা ঠিকই বলে, তুই একটা অপদার্থ। ইসমাম ম্লান হাসে নিচু স্বরে বলে, ঠিকই বলেছো ভাইয়া, আমি তাই। সামিন ঈশিতার দিকে তাকিয়ে বলে, কিভাবে টের পেলি ও এই অকাজ করেছে? ওর ফোনটা খাবার টেবিলে ফেলে রেখে এসেছিল। আমেরিকা থেকে অ্যালেক্স নামের ওর বন্ধু অনবরত ফোন দিচ্ছিল। ফোনটা রিসিভ করতেই সে বলে ইসলাম নাকি সুইসাইড করার চেষ্টা করছে, ওকে আটকাতে হবে। আমি আর মেজু ভাইয়া ছুটে এলাম। দেরি না করে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে দেখি মরার মতো পড়ে আছে গাধাটা। সামিন ইসমামের দিকে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, এত দূর, এত দূর? কোথাকার কোন অ্যালেক্স টের পেল তোর কষ্ট
আর আমরা ভেসে এসেছি, আমাদের বলা যেত না? ইসমাম মাথা নিচু করে রাখে। সামিন গম্ভীর কণ্ঠে ঈশিতাকে বলে, ওর ব্যাগ জিনিসপত্র সার্চ কর, আরও স্লিপিং পিলস আছে নাকি দেখ, বাজেয়াপ্ত কর সব। ঈশিতা মাথা নাড়িয়ে ইসমামের লাগেজ খোলে। ইসমাম বলে, স্টপ ভাইয়া, অনেক গোয়েন্দাগিরি করেছো। ট্রাস্ট মি, আমি সুসাইড করতে চাইনি। এলেক্স একটু পাগল। আর ওষুধ নিয়ে গেলে কি হবে? সুসাইড করতে চাইলে তো সিলিংয়ের সাথে ঝুলিয়ে পড়তে পারি, হাতের শিরা কাটতে পারি। সামিন ইসমামের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। হঠাৎ করে ইসমামের চোখ পড়ে যায় আলোর দিকে। আলো নিজেকে গুটিয়ে নেয়। ইসমাম ঠান্ডা গলায় তার ভাইকে বলে, এখন প্লিজ তোমরা যাও। তুমি যাও ভাইয়া, বড় ভাবি বিরক্ত হচ্ছে। ভাবিকে নিয়ে ঘরে যাও। আই এম টোটালি ফাইন। সামিন মাথা ঘুরিয়ে আলোকে দেখে, তারপর ইসমামের দিকে তাকিয়ে বলে, মেয়েটাকে বলবি না তো? ইসমাম কঠিন গলায় বলে, না। বেশ, আমি বের করে নেব, তারপর ঘাট ধরে আমার ভাইয়ের পায়ে এনে ফেলবো। কত বড় সাহস, আমার ভাইকে কষ্ট দেয়। ইসমাম মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে ম্লান হাসে। ঈশিতা আরও 2 পাতা ঘুমের ওষুধ খুঁজে বের করে এনে সামিনের হাতে দেয়। সামিন ওষুধগুলো নিতে নিতে ঠান্ডা গলায় বলে, এগুলো আমি নিয়ে যাচ্ছি, ঘুম না পেলে না ঘুমিয়ে থাক, দরকার নেই ঘুমের। সামিন হনহন করে বেরিয়ে যেতে নেয়। আলোর সামনে এসে থমকে দাঁড়িয়ে আলোর দিকে তাকায়। আলো চুপচাপ দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ঈশিতা এসে বলে, জ্বর সেরেছে আলো? শরীর ঠিক আছে তোমার? আলো মাথা নাড়িয়ে সামিনের ঘরের দিকে যায়। সামিন ইসমামের দিকে আরও একবার তাকিয়ে বলে, ফ্রেশ হয়ে চুপচাপ শুয়ে থাক, সকালে কথা হবে। ঘরে ঢুকে সোজা গিয়ে ডিভানে গা এলিয়ে দেয় সামিন। অনেক রাত হয়ে গিয়েছে, কাল কিছু ইম্পর্টেন্ট কাজ রয়েছে, এখন একটু ঘুমিয়ে নেওয়া প্রয়োজন। 2 চোখ বন্ধ করার আগে আলোর দিকে একবার তাকায় সে। থমথমে মুখ নিয়ে বিছানায় বসে আছে চুপচাপ। সামিন আনমনে হেসে ফেলে। গুটিসুটি মেরে বসে থাকার কোনো প্রতিযোগিতা হলে এই মেয়ে ওয়ার্ল্ড রেকর্ড করত। মায়ের গর্ভের শিশুরা যেভাবে হাত পা গুটিয়ে রাখে, এই মেয়েটাও সেভাবেই বসে থাকে। সামিন বেশ অবাক হয়। সাইজে ছোটখাটো একটা মেয়ে, তুলে একটা আছাড় মারা যায়। কোলে তুললে মনে হয় একটা শিমুল তুলার বালিশের সমান ওজন। সেই মেয়ের তেজ কত! আবার সেই মেয়ে সামিনকে প্রাণে মারারও হুমকি দেয়। কারণ সে কারাতে জানে, তাই সে বিশ্বাস করে নিজে একটা বালিশ হয়ে 76 কেজি ওজনের ইয়াসার মির্জাকে ঘায়েল করবে। কতটা আত্মবিশ্বাসী এই মেয়ে! ইট পাথরের শহরের শেষ রাত জাগা পাখিটাও যখন ঘুম ঘুম চোখে ঢুলছে, তখন আলো জেগে। এতক্ষণ শুয়েছিল, এখন উঠে বসে আছে সে। মাথা ঘুরিয়ে ডিভানে ঘুমিয়ে থাকা সামিনের দিকে তাকাতেই কপাল কুঁচকে ফেলে। এবার দুয়ে দুয়ে 4 মেলাতে পেরেছে সে। যে লোকটা নিজে একটা ক্রিমিনাল, যার মেজো ভাই শ্লীলতা হানির মামলার আসামি, তাদের ছোট ভাই তো ঠক ধান্দাবাজ হবেই। একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে যায় আলোর ভেতর থেকে। সারা জীবন ছেলেদের এক হাত দেখে নেওয়া চালাক চতুর উপাধি পাওয়া মেয়েটা কিনা পড়েছিল একটা ঠকবাজের পাল্লায়। দেখে নেবে, সব কয়টাকে আলো দেখে নেবে। আগুন জ্বলে ওঠে আলোর চোখে মুখে, আবার নিমিষেই তা নিভে গিয়ে মুখ মলিন হয়ে যায়। পেটে হাত চেপে বসে থাকে সে। প্রচণ্ড খিদে তার পেট ব্যথা হতে শুরু করেছে। চোখে ঝাপসা দেখছে, জ্বর নেই আপাতত গায়ে, তাই খিদেটা মাথা চারা দিয়ে উঠেছে বেশ। আলো কিছুক্ষণ বসে থেকে আর টিকতে পারল না। মাথা ঘুরিয়ে দেখে টেবিলের উপর প্লেটটা এখনো ঢাকা দিয়ে রাখা আছে। হাত বাড়িয়ে প্লেটটা নিয়ে ঢাকনা সরাতে একটা বাজে গন্ধ আলোর নাকে লাগে। প্লেট, ভাত, মাংস এবং পাতলা ডাল দেওয়া হয়েছিল। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় সেটা বাসি হতে শুরু করেছে। প্লেটটা ঢেকে আবারও টেবিলের উপর রাখে। হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে আলোর। মা কখনোই আলোকে না খেয়ে রাতে ঘুমাতে দিত না, কখনোই না। চোখ দিয়ে 2 ফোঁটা তরল গড়িয়ে পড়তেই আলো সাথে সাথে তা মুছে সামিনের দিকে তাকায়। অস্ফুট স্বরে বলে ওঠে, দানব একটা। গা থেকে চাদর সরিয়ে নেমে পড়ে আলো। পা টিপে টিপে দরজার কাছে গিয়ে সন্তর্পণে দরজা সিটকিনি খুলে ঘর থেকে বেরিয়ে যায়। ধীর পায়ে সিঁড়ি বেয়ে নেমে লিভিং রুম পেরিয়ে ডাইনিং রুমের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এদিক ওদিক তাকিয়ে ফ্রিজের কাছে এগিয়ে গিয়ে ফ্রিজের দরজা খোলে। তেমন কোনো খাবার নেই ফ্রিজে, আছে কিছু শুকনো ভাত এবং কিছু ফল। এই মুহূর্তে আলোর ভাতের খিদে পেয়েছে, তাই ভাতের বাটিটা ফ্রিজ থেকে বের করে নেয় সে। জীবনে কখনো আলো তরকারি ছাড়া শুধু ভাত খেয়ে দেখেনি। সামিন ইয়াসারের জন্য আজ সেই সৌভাগ্য তার হয়েছে। ভাতটা ঠান্ডা হয়ে আছে, কিন্তু কি আর করার, এটাই গিলতে হবে। এদিক ওদিক না তাকিয়ে বাটিটা টেবিলে রেখে একটা চেয়ার টেনে বসে পড়ে সে। লবণ মেখে ভাতের লোকমা তুলে মুখে দিতেই কপাল কুঁচকে ফেলে আলো। ঠান্ডা শুকনো ভাত পেটের ভিতর যেতে চাইছে না, তবুও অনেক কষ্টে গিলে ফেলে শুকনো ভাত, তাই দ্রুত খেতে গিয়ে গলায় আটকে যায়। হঠাৎ কাশতে কাশতে আলো টেবিলের উপর দেখতে থাকে গ্লাসের পানি শেষ। কোথাও পানির জগ দেখতে পাচ্ছে না সে। হঠাৎ করে কেউ তার সামনে একটা পানির গ্লাস রাখলো। আলো চমকে উঠে পেছনে তাকায়। সামিন তার দিকে তাকিয়ে আছে। আলো উঠে দাঁড়িয়ে যায়। সামিন ঠান্ডা গলায় বলে, খেতে বসার আগে সাথে পর্যাপ্ত পানি নিতে হয়। সামিনকে এভাবে দেখে আলোর কাশি থেমে গিয়েছে।
সামিন আলোর মুখের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে ভাতের বাটিটার দিকে তাকায়, মৃদু স্বরে বলে, সরাসরি বাটিতেই খাওয়া শুরু করে দিয়েছো? একটা প্লেটে তুলে নিতে। আলো কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। এভাবে এই লোকটার হাতে ধরা পড়ে তার লজ্জায় মাটির ভেতর ঢুকে যেতে ইচ্ছা করছে। আমি ভেবেছিলাম পালাচ্ছ। দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে দেখি তুমি এখানে উদর পূর্তি করছো। আলোর চলে যাওয়া ধরলে সামিন তার হাত টেনে ধরে। আলো এক ঝটকায় সামিনের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। সামিন বলে ওঠে, শুধু ভাত খাচ্ছিলে কেন? কাউকে ডেকে তুলতে। আলো কোনো কথা বলে না। সামিন বলতে থাকে, সামিন ইয়াসার মির্জা প্রতি মাসে অসংখ্য দুস্থ পরিবারের বাজার করে দেয়, আর এখানে তার স্ত্রী জেদ দেখিয়ে না খেয়ে পরে এসে চুরি করে শুকনো ভাত খায়। তরকারি ফ্রিজেই রাখা, একটু খুঁজলেই পেয়ে যেতে। একদম আমাকে স্ত্রী বলবেন না, অবৈধ বিয়ে ওটা। আমি আপনার স্ত্রী নই। আলো তেতে ওঠে। সামিন আলোর দিকে এক কদম এগিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বলবো আমি? কি করবে তুমি? কি ক্ষমতা তোমার? শোনো তাহলে বলছি, তুমি আমার স্ত্রী। তুমি আমার স্ত্রী, তুমি আমার স্ত্রী। তোমার বাপ আমার শ্বশুর, তোমার মা আমার শাশুড়ি, তোমার ভাইরা আমার শালা, তুমি আমার স্ত্রী। কথাগুলো উচ্চারণ করে সামিন এক মুহূর্ত থামে, তারপর কণ্ঠে বিদ্রুপ নিয়ে বলে, এই যে বললাম, কি করবে তুমি? করো তো দেখি। কারাতে করবে? কুম্ফু কারাতে? আলো হুট করে একদলা থুতু ছুঁড়ে মারে সামিনের গায়ে। সামিনের গলার কাছটায় লেগেছে। সামিন সাথে সাথে কপাল কুঁচকে ফেলে। আলো তার চোখে চোখ রেখে তাকিয়ে আছে। সামিন দাঁতে দাঁত চেপে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আলোকে হতভম্ব করে দিয়ে তার শাড়ির আঁচল ধরে। আলো শিওরে উঠে। সামিন আলোর আঁচল দিয়ে নিজের গলার কাছটা পরিষ্কার করতে করতে বলে, তুমি একটা উন্মাদ মেয়ে আলো। আলো নিজের আঁচল সামিনের থেকে টেনে ছাড়িয়ে নিয়ে বলে, আর আপনি একটা জানোয়ার। সামিন আলোর দিকে তাকায়, তেজি কণ্ঠে বলে, জ্বর চলে গিয়েছে? তোমার জ্বর তোমার তেজের মতো আলো, হুট করে আসে আবার হুট করে মিয়ে যায়। আলো কিছু বলে না। সামিন বলতে থাকে, উদরপূর্তি হয়ে গেলে ঘরে চলো। আমি রাত জেগে তোমাকে এখানে বসে পাহারা দিতে পারবো না। শেষ রাতের দিকে ঘুমিয়েছিল আলো, তাই আজ অনেকটা দেরি করে উঠেছে। পর্যাপ্ত ঘুমের অভাবে বেশ কাহিল লাগছে নিজেকে। শরীর এখনো খুব ক্লান্ত। ধীরে ধীরে উঠে বসে এদিক ওদিক তাকিয়ে দেখে পিশাচটা গড়ে নেই। জানালা থেকে তেজি রোদ আলোর নরম ত্বক পুড়িয়ে দিতে চাইছে। দুহাতে গাল ঢেকে কপাল কুঁচকে আলো বসে থাকে কিছুক্ষণ। তারপর বিছানা থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে যায়। মুখে পানির ঝাপটা দিয়ে ওয়াশরুমের আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে থাকে সে। আলোর গায়ের রং উজ্জ্বল শ্যামলা, কিন্তু আজ তাকে আরো অনেকটাই বেশি উজ্জ্বল লাগছে। সারাদিন বন্দিশালায় আটকে থাকে সে, তাকে সূর্যের বেগুনি রশ্মি ছুতে পারে কই। মাত্র কদিনে গায়ের রং এতটা বদলে গিয়েছে। হাত বাড়িয়ে তার টুথব্রাশ তুলে নিতেই চোখে পড়ে সামিন ইয়াসারের টুথব্রাশ। নিজে যেমন দানব আকৃতির, তেমনি তার টুথব্রাশটাও দানব আকৃতির। আলোর ইচ্ছে করছে টুথব্রাশটাকে ওয়াশরুমের কমোটের মধ্যে চুবিয়ে রেখে দিতে। ওই লোকটার জন্য এর চেয়ে ভালো আপ্যায়ন আলোর জানা নেই। নিজের ইচ্ছেকে দমিয়ে ফেলে হাত মুখ ধুয়ে আলো বের হয়ে যায় ওয়াশরুম থেকে। হেঁটে সোজা ঘর থেকে বের হয়ে দোতলার লিভিং রুমের কাছে যেতেই দাঁড়িয়ে পড়ে আলো। ইসমাম দাঁড়িয়ে আছে। আলো নিজেকে গুটিয়ে নিয়ে ইসমামকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে ইসমাম মৃদুস্বরে বলে, অদ্রিতা। সামিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আতাউর আলম দরজা থেকে সরে দাঁড়ায়। সামিন ভেতরে ঢুকে। সামিনের পিছু পিছু কয়েকজন লোক ব্যাগ হাতে ঢুকে বসার ঘরের একপাশে ব্যাগগুলো রেখে চলে যায়। রেহানা ধীর পায়ে বসার ঘরের দিকে সে থমকে দাঁড়ায়। চোখ মুখ আতঙ্কে ছেয়ে যায় তার। আতাউর আলম নিচু স্বরে কিন্তু কণ্ঠে ঘৃণা নিয়ে বলে, এগুলো কি? সামিন সোফার পায়ের উপর পা তুলে বসে বলে, প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছি, খালি হাতে তো আসা যায় না। আমি সামিন ইয়াসার মির্জা। বাবা, আমার মেয়েটাকে ছেড়ে দাও। আমরা কোনো থানা পুলিশ করিনি, কাউকে কিচ্ছু বলিনি। তুমি নির্বাচনেও জিতে গিয়েছো, এবার অন্তত আমার মেয়েটাকে ছেড়ে দাও। কথা দিচ্ছি আমরা সব ছেড়ে ছুড়ে অনেক দূরে চলে যাব। সামিন রেহানার দিকে তাকিয়ে বলে, কাউকে কিছু বলেননি, ভালো করেছেন। আমার বাবা চেন্নাই থেকে আসলে বড়সড় রিসিপশন অনুষ্ঠান করে আমি সবাইকে জানিয়ে দেব আমি বিয়ে করেছি। আর আপনার মেয়েকে ছেড়ে দেওয়ার কথা যদি বলেন তাহলে বলবো, সামিন ইয়াসার একবার যে জিনিসটা নিজের নামে করে নেয় সেটা সে হাতছাড়া করে না। রেহানা ভেজা চোখে তাকিয়ে আছে সামিনের দিকে। আতাউর আলম বলে, কি চাইছো তুমি স্যার? আর কি চাইছো? মেয়েটাকে অন্তত একটু কথা বলতে দাও আমার সাথে। দেব, জামিলের জ্ঞান ফিরুক। একেবারে নেমন্তন্ন করে নিয়ে যাব আপনাদের আমার বাড়িতে। মেয়েকে প্রাণ ভরে দেখে আসবেন। আতাউর আলম অবাক চোখে তাকিয়ে আছে ইয়াসারের দিকে। বলে, জামিলের সাথে আমার কি সম্পর্ক?
কুপিয়েছেন আবার বলছেন কি সম্পর্ক? কেন একবার কথা বলছো স্যার? আমি তো বলেছি এসবে আমি জড়িত নই। থানায় হুমকিটা আমি এমনিতেই দিয়েছিলাম রাগের মাথায়, কোনো উদ্দেশ্য ছিল না আমার। ইয়াসার তাচ্ছিল্যের হাসি হাসে তারপর বলে, হেনা, জামিলের স্ত্রী, আপনার মেয়ের বয়সী, 7 মাসের গর্ভবতী। আপনার লোক তার সামনেই তার স্বামীকে কুপিয়েছে। আচ্ছা, এত ভং ধরে থাকেন কিভাবে আপনি? মানুষের সামনে ইনোসেন্ট ফেস নিয়ে ঘুরে বেড়ান, সিম্প্যাথি নেন তাদের। আতাউর থমথমে মুখ নিয়ে তাকিয়ে আছে ইয়াসারের দিকে। ইয়াসার বলে, আজ উঠি, মেয়ের জন্য চিন্তা করবেন না, সে ভালো আছে। অবশ্য তার ভালো থাকা আপনাদের উপর নির্ভর করছে। চুপচাপ থাকুন এবং জামিলের জন্য দোয়া করতে থাকুন। যদি মেয়ের সাথে কথা বলতে চান তো। আলো চুপচাপ দাঁড়িয়ে আছে। ইসমাম নিচু স্বরে বলে, সামনাসামনি তুমি বেশি সুন্দর অদ্রিতা। আলো অগ্নি দৃষ্টি দিয়ে ইসমামের দিকে তাকায়, কণ্ঠে ঝাঁজ নিয়ে বলে, আমি তোমার ভাইয়ের স্ত্রী ইসমাম, তোমার ভাবি হই। ইসমাম হেসে ফেলে ঠান্ডা গলায় বলে, আমি ভাবিকেই বলেছি কথাটা। ছোট দেব তোমার, একটু মস্করা করলাম। আলো কপাল কুঁচকে চলে যেতে নেয়। ইসমাম বলে, ভাইয়া তোমাকে তুলে এনে বিয়ে করেছে? আলো দাঁড়িয়ে পড়ে। ইসমাম বলে, ভাইয়াকে আমি ছোট থেকে দেখছি, এতটা প্রতিশোধ পারণ ছিল না সে। তোমার ওই চটটাকে এলোমেলো করে দিয়েছিল। আলো শীতল চোখে ইসমামের দিকে তাকায়, কণ্ঠে বিদ্রুপ নিয়ে বলে, কাল রাতে কি নাটক করেছিলে ওটা? কেন বলে দিচ্ছ না নিজের ভাইকে সব? হ্যাঁ, সাহস নেই তাই না? বলে দাও সবটা, তারপর দুই ভাই সাপ আর বেজি হয়ে কামড়াকামড়ি করে মরে যেও, এটাই আমি চাই। ইসমাম ম্লান হাসে, নরম সুরে বলে, সেটা কখনো হবে না অদ্রিতা। আমি ভাইয়ার জন্য নিজের জীবন দিতে পারি। তুমি তো আমার জীবনের মাত্র একটা অংশ ছিলে। ভাইয়া যখন ধরে নিয়েছে তুমি তার, তার মানে তুমি তার। আলো দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। ইসমাম বলে, মায়ের পরে পৃথিবীতে আমি ভাইয়াকে বেশি ভালোবাসি। সে ভালোবাসার কাছে সবকিছু তুচ্ছ। তোমরা সবাই এক, সবাই জঘন্য। তোমরা ইবলিশের বিশেষায়িত বংশ। তোমাদের নাম রাখা ভুল হয়েছে। তোমাদের নামের পাশে ইবলিশ শব্দটা খুবই উপযুক্ত ছিল। আলো কণ্ঠে তেজ নিয়ে অত্যন্ত স্পষ্টভাবে উচ্চারণ করে শব্দগুলো। ইসমাম আলোর চোখের দিকে তাকিয়ে আলোর চোখে তাদের পরিবারের প্রতি ঘৃণার পরিমাণ দেখতে থাকে। টিচার, আপনার চশমাটা আমি একটু পরেই। শান্ত ইহানকে কোলে নিয়ে বসে আছে। প্রায় আধা ঘন্টা ধরে সে ইহানকে জেড ফর জেব্রা শেখানোর চেষ্টা করছে, কিন্তু ইহান পড়া রেখে দুষ্টুমিতে মেতে আছে। কখনো শান্ত চশমা ধরে টানছে, কখনো মোবাইল ধরে। শান্তর ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে। এত ছোট বাচ্চাকে বসে আনা মুশকিল। সে কয়দিনে হিমশিম খাচ্ছে। দরজা ঠেলে ঈশিতা মাথা নাড়িয়ে বলে, আসতে পারি? শান্ত গম্ভীর কণ্ঠে বলে, আসুন। ঈশিতা ঘরে ঢুকে ইহানের দিকে তাকিয়ে বলে, তুমি তোমার টিচারের কোলে উঠে বসে আছো কেন? ইহান কোনো কথা বলে না। শান্ত বলে, আমি বসিয়েছি, হাতে ধরে লিখিয়ে দিতে হয়। ও, এক শব্দে শান্তকে বলে ঈশিতা ইহানের দিকে তাকিয়ে বলে, আমার ঘর থেকে আমার হেডফোন নিয়েছো তুমি? ইহান মাথা নাড়ায়। কোথায় রেখেছো? পাপার ল্যাপটপের কাছে। ঈশিতা ঘুরে দাঁড়ায়। শান্ত আদুরে কণ্ঠে ইহানকে বলতে থাকে, প্লিজ ইহান বাবু, এবার একটু লেখো। ঈশিতা দাঁড়িয়ে পড়ে শান্তর দিকে তাকায়, তারপর বলে, প্লাবিক ভার্সিটির এক্স স্টুডেন্ট, কিন্টার গার্ডেনের বাচ্চা কেন পড়াচ্ছেন? চাকরির বাজার মন্দা, আপাতত কিছু টিউশনের দরকার ছিল। ভাগ্যক্রমে আপনাদের বাড়িতে জুটে গেল। ছোট বাচ্চা, চাপ কম, আমি চাকরির পড়ার সময়ও পাচ্ছি। আপনারা বড় লোক, মাস শেষে টাকা দেওয়া নিয়ে গড়িমসি করবেন না। আর তাছাড়া বেশ ভালো অ্যামাউন্টই দিচ্ছেন, তাই পড়াচ্ছি। এই মুহূর্তে টাকার খুব প্রয়োজন আমার। সোজাসাপটা উত্তর দেয় শান্ত। ঈশিতা কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে, বাবা, এত বেনিফিট! আর আমাদের বাড়িতে প্রতিদিন খুব ভালো ভালো নাস্তা দেওয়া হয় আপনাকে। এটা বললেন না, এটাও বলুন। শান্ত ঈশিতার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলে, হ্যাঁ, সেটাও। আচ্ছা, বিরক্ত করার জন্য দুঃখিত। আপনি আপনার ছাত্রকে পড়ান। কাজ শেষ করে হসপিটালে গিয়েছিল, সেখান থেকে সামিন সোজা বাড়িতে আসে। গাড়ি থেকে নেমে কিছুক্ষণ বাগানের দিকে তাকিয়ে থেকে বাড়ির ভেতর চলে যায়। সূর্যের তাপটা প্রখরাজ, পাঞ্জাবির বুকের কাজটা ভিজে গিয়েছে ঘেমে। ইহান বড় বাবাকে দেখে ছুটে এলে ইহানকে কোলে তুলে নেয় সামিন। আদুরে কণ্ঠে বলে, হসপিটাল থেকে এসেছি, জীবাণু গায়ে বাবা, এখন না। ইহান দাঁড়িয়ে পড়ে। সামিন বলে, আমি ফ্রেশ হয়ে নেই আগে, তারপর আমরা খেলবো। তুমি চলো আমার ঘরে। ইহান মাথা নাড়ায়, সে যাবে না। সামিন বলে, কেন যাবে না কেন? তোমার ঘরে ওই মেয়েটা থাকে, রাগী মেয়েটা।
পছা একটা মেয়ে। ঋতু ধমক দিয়ে বলে, ইহান, এসব কি বলছো? বড় মা বলো। আমি বলবো না বড় মা, ওই মেয়েটা পছা। সামিন মৃদু হেসে বলে, ঠিক বলেছ ইহান, ওই মেয়েটা পচা। আর আমি কি? তুমি ভালো, আমার সুপারম্যান। সামিন হাসতে হাসতে সিঁড়ির দিকে যায়, তারপর ঘুরে ঋতুকে জিজ্ঞাসা করে, ইসমাম কোথায়? ভাইয়া নিজের ঘরে। দোতলায় উঠে সামিন সোজা ইসমামের ঘরে যায়, দরজার বাইরে দাঁড়িয়ে বলে, আসবো ছোট। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ইসমাম ভাইয়ের দিকে তাকায়, তারপর বলে, এসো ভাইয়া, পারমিশন কেন নিচ্ছ? সামিন ম্লান হাসে বলে, ভূত নেমেছে ঘাট থেকে। ইসমাম তার কোনো উত্তর না দিয়ে ল্যাপটপ বন্ধ করতে করতে বলে, তোমার সাথে আমারও কিছু কথা ছিল। আমি আমেরিকা ফিরে যেতে চাচ্ছি ভাইয়া। এসেছিলি কেন? তোমাদের দেখতে দেখা হয়েছে। আমার ওখানে একটা আলাদা জীবন রয়েছে ভাইয়া। কিসের জীবন? 9টা 5টা অর্গানাইজেশনের পেছনে দৌড়ঝাঁপ, জায়গায় জায়গায় ঘুরে প্রতিবেদন লেখা। সমাজসেবা করতে চাইলে তো দেশে বসেই করতে পারিস। এখানে কোনো সংস্থা খোল, আমি আছি। ইসমাম মৃদু হাসে। সামিন বলে, তোর জন্য মেয়ে দেখছি, বিয়ে করবি? স্টপ ইট ভাইয়া, তুমি বাড়াবাড়ি করছো। আমি কিছু বাড়াবাড়ি করছি না, তুই বাড়াবাড়ি করছিস। একটা মেয়ের জন্য হেদিয়ে মরছিস। বারবার বলছি ঠিকানা দে, আমিও দেখতে চাই কোথাকার কোন হুড়পড়ি। চুপ করে থাকে ইসমাম। সামিন উঠে দাঁড়িয়ে বলে, ফুয়াদের সাথে আমি আলোচনা করছি, বাবা দেশে ফিরলেই কথাবার্তা বলবো। ইস্যুর জন্যেও ছেলে দেখছি, আর কোনো কথা শুনতে চাই না আমি। ইসমাম বাদ সাধতে চাইলেও সামিন পাত্তা না দিয়ে চলে যায়। ভাইয়া চলে যেতে ইসমাম একটা গভীর নিঃশ্বাস নেয়। দরজা ঠেলে ভেতরে ঢুকে আগে পরিস্থিতি অনুধাবনের চেষ্টা করছে সামিন। কাউকে দেখতে না পেয়ে হাত ঘড়িটা খুলে আয়নার সামনে রাখতে গিয়ে দেখলো তার ড্রেসিং টেবিলে মেয়েদের সব প্রসাধনী। এগুলো ঋতুর কাজ, ওই মেয়েটার জন্য রেখে গিয়েছে। অবশ্য ওই তেজি মেয়েটা এসব ছুঁয়েও দেখবে না। সামিন একমনে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর পাঞ্জাবি পাল্টে ফ্রেশ হয়ে টি শার্ট গায়ে চাপিয়ে বারান্দার দরজার কাছে যেতেই থমকে দাঁড়ায়। অদ্রিতা আলো নামের মেয়েটা বারান্দায় এর রেলিং ধরে ওদিকে ফিরে দাঁড়িয়ে আছে। বারান্দা একপাশে তার ভেজা শাড়িটা শুকাতে দিয়েছে, সম্ভবত এইমাত্র গোসল সেরেছে সে। ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে রেখেছে। সামিন দীর্ঘ সময় আলোর দিকে তাকিয়ে আছে। অদ্ভুত এক অনুভূতিতে তার মস্তিষ্ক আলোড়িত হচ্ছে। যে রহস্য সামিন ইয়াসারের কাছে অমীমাংসিত। তার অবচেতন মন যে হুট করে অদ্রিতা আলো নামের মেয়েটার প্রেমে পড়ে যেতে চাইল তা খুনাক করেও টের পেল না পিশাচ সামিন ইয়াসার মির্জা। ফোনের ভাইব্রেশনের শব্দে ফোনের দিকে তাকায়। সেই স্ক্রিনে ফুয়াদের নাম্বার দেখে ফোনটা রিসিভ করে। তার দৃষ্টি এখনো আলোর পিঠের দিকে। ওপাশ থেকে ফুয়াদ বলে, কি করছিস? ঘরের মধ্যে বিড়বিড় করে সামিন বলে ওঠে, লুকিয়ে লুকিয়ে নিজের বউকে দেখছি। ফুয়াদ কিছু শুনতে না পেয়ে জোরে বলতে থাকে, হ্যাঁ হ্যালো, কি করছিস? সামিনের ঘোর কেটে যায়। গলা খাকড়ি দিয়ে ফুয়াদকে বলে, কিছু না, বল কি ব্যাপার। সামিনের কণ্ঠস্বর শুনে আলো ঘুরে তাকায়। জামিলের জ্ঞান ফিরেছে, তুই হসপিটালে আয় তো। ফুয়াদ ফোন কেটে দিলেও সামিন কানে ফোনটা ধরে দাঁড়িয়ে থাকে আলোর দিকে তাকিয়ে। আলো সামিনকে দেখে কপাল কুঁচকে এগিয়ে আসে। সামিন টের পেল ওই মেয়েটা যত এগিয়ে আসছে তার অদ্ভুত অনুভূতি হচ্ছে। কেমন আলাদা এই অনুভূতি। এত বছরের জীবনে কোনো মেয়েকে দেখে এত অস্থিরতা কখনো কাজ করেনি তার ভেতরে। আলো সামিনকে পাশ কাটিয়ে চলে যায়। সামিন কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে কান থেকে ফোনটা নামায়। জামিলের কথা মনে পড়তেই তাড়াহুড়ো করে টি শার্ট বদলে একটা ব্লু শার্ট চাপিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। রাগ তো ইয়াসারের উপর দেখানো উচিত, রাগটা আমাদের উপরে দেখাচ্ছিস কেন? শমশের ভুইয়ার এমন কথায় সাগর তার বাবার দিকে তাকায়। টেবিলের উপর সজোরে চাপড় মেরে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।